অষ্টম শ্রেণীর সাহিত্য মেলার অন্তর্গত প্রথম পাঠের শেষ পাঠ্যাংশ চন্দ্রগুপ্ত। এই পাঠ্যাংশ আলোচনায় সমস্ত শিক্ষার্থীকে স্বাগত জানাই। চন্দ্রগুপ্ত আসলে একটি নাট্যাংশ, যে নাট্যাংশটির রচয়িতা দ্বিজেন্দ্রলাল রায়। তো আমরা প্রথমে দ্বিজেন্দ্রলাল রায়ের সম্পর্কে জেনে নেওয়ার পর তারপরে আমরা পাঠ্যাংশে আসব। পাঠ্যাংশেই উল্লেখিত রয়েছে, দ্বিজেন্দ্রলাল রায় 1863 খ্রিস্টাব্দে নদিয়া জেলার কৃষ্ণনগরে জন্মগ্রহণ করেন। প্রখ্যাত কবি এবং নাট্যকার হিসেবে তার যথেষ্ট খ্যাতি রয়েছে। তা কার্তিকেয় চন্দ্র রায় কৃষ্ণনগর রাজবংশের দেওয়ান ছিলেন। পরিবারের সাহিত্য ও সঙ্গীত চর্চার বিশেষ চল ছিল এবং অল্প বয়সেই তিনি গায়ক হিসেবে সুপরিচিত হয়ে ওঠেন। হুগলি কলেজ থেকে বিএ এবং 1884 খ্রিস্টাব্দে প্রেসিডেন্সি কলেজ থেকে ইংরেজিতে এমএ পাশ করেন। ছাত্রাবস্থায় লেখা তার প্রথম কাব্যগ্রন্থ আর্যগাথা 1882 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। কিছুকাল শিক্ষকতার পর সরকারি বৃত্তি নিয়ে তিনি কৃষিবিদ্যা শিক্ষার জন্য বিলেত যাত্রা করেন। বিলেতে পাশ্চাত্য সঙ্গীত শিক্ষা করেন এবং তিনি সেখানে প্রখ্যাত অভিনেতা অভিনেত্রীদের অভিনয় দেখে রঙ্গালয় বা নাট্যালয়ের কলাকৌশল সম্পর্কে অভিজ্ঞতা সঞ্চয় করে ফেরেন এবং পরবর্তী জীবনে তিনি তা কাজে লাগান। প্রথম দিকে অভিনয়, প্রহসন, কাব্যনাট্য, ব্যঙ্গ, হাস্যরসাত্মক কবিতা রচনার পর জীবনের শেষ 10 বছরে তিনি অজস্র পৌরাণিক, সামাজিক, ঐতিহাসিক নাটক রচনা করেছেন। 1913 খ্রিস্টাব্দে এই প্রখ্যাত নাট্যকার ডিএল রয় প্রয়াত হন। এবার আসি আমাদের এই পাঠ্যাংশের উৎস সম্পর্কে। দ্বিজেন্দ্রলাল রায়ের রচিত চন্দ্রগুপ্ত নাটকটি 1911 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। হিন্দু যুগকে অবলম্বন করে এই নাটকটি রূপ দেওয়া হয়েছে। নাটকটি উৎসর্গ করা হয়েছে কবিবর হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে। আর তার এই পাঠ্যাংশটি চন্দ্রগুপ্ত নাটকের প্রথম অঙ্কের প্রথম দৃশ্য, অর্থাৎ একেবারে প্রথম দৃশ্যটি আমাদের পাঠ্যাংশ হিসেবে তুলে ধরা হয়েছে। এবার আসি নামকরণ প্রসঙ্গ। নাটকের নামটি চরিত্র সমন্বিত। এইখানে প্রথম দৃশ্যে আমরা দেখছি যে গ্রিক সৈন্যাধ্যক্ষ অ্যান্টিগোনাস, যিনি চন্দ্রগুপ্তকে বন্দি করে সম্রাটের কাছে নিয়ে আসার পর তাদের মধ্যে কথোপকথন, এবং পরবর্তীকালে চন্দ্রগুপ্তের যে কথাবার্তা তাতে সেকেন্দার শাহ অর্থাৎ আলেকজান্ডার, সেই ঐতিহাসিক চরিত্র গ্রিক বীর, তিনি মুগ্ধ হয়ে তাকে দিগ্বিজয়ী হওয়ার আশীর্বাদ দেন এবং তাকে মুক্ত করে দেন। অর্থাৎ পাঠ্যাংশের সমস্ত অংশ জুড়ে চন্দ্রগুপ্তের কৃতিত্বই বর্ণিত হয়েছে। এদিক থেকে চরিত্রকেন্দ্রিক এই নামকরণ যুক্তিযুক্ত বলা যায়। মূল পাঠ্যাংশে দেখি কি রয়েছে। যেহেতু একটি নাটক, একটি দৃশ্যকাব্য, তাই এখানে প্রথমে নাট্য পরিচালনার স্বার্থে বেশ কিছু দৃশ্যকে কিভাবে উপস্থাপিত করা হবে তা এখানে সুন্দরভাবে উল্লেখ করে দেওয়া হয়েছে। স্থান সিন্ধু নদতট, অর্থাৎ সিন্ধু নদীর তীর। দূরে গ্রিক জাহাজ শ্রেণী, অর্থাৎ নদী পথেই গ্রিকরা যে ভারতবর্ষে প্রবেশ করেছিল সেটা বোঝানো হবে। আর কাল অর্থাৎ সময়টি হবে সন্ধেবেলা, অর্থাৎ আলো ছায়ার একটা ব্যাপার মঞ্চে দেখানো হবে। নদীতটে শিবির সম্মুখে সেকেন্দার ও সেলুকাস অস্ত্রগামী সূর্যের দিকে চাইয়াছিলেন। পুরোটাই সাধু ভাষায় লেখা আছে। নদী তটে অর্থাৎ নদী তীরে, শিবির সম্মুখে অর্থাৎ গ্রিক সেনারা যেখানে শিবির স্থাপন করেছেন তার সামনে সেকেন্দার, যিনি ইতিহাস খ্যাত আলেকজান্ডার, তিনি সেকেন্দার শাহ নামে পরিচিত, আর তার মন্ত্রী
প্রধানমন্ত্রী সেলুকাস অস্ত্রগামী সূর্যের দিকে চাইয়াছিলেন, অর্থাৎ সূর্য অস্ত্র যাচ্ছে এরকম একটা মনোহর দৃশ্যের দিকে তারা চেয়েছিলেন। হেলেন, যিনি হচ্ছেন সেলুকাসের কন্যা, তো সেই হেলেন সেলুকাসের হস্ত ধরিয়া তাহার পাশে দণ্ডায়মানা, অর্থাৎ তার পাশে হাত ধরে দাঁড়িয়ে আছে, পিতার হাত ধরে কন্যা হেলেন। সূর্যরশ্মি তাহার মুখের উপর আসিয়া পড়িয়াছিল, অর্থাৎ হেলেনের মুখটি উজ্জ্বলভাবে দেখানো হবে। নাটকের অন্তিম অংশে এই হেলেনের সঙ্গে চন্দ্রগুপ্ত মৌর্যের বিবাহ সম্পন্ন হবে। সেকেন্দার, ইনি প্রথম কথোপকথন শুরু করবেন। সত্য সেলুকাস, কি বিচিত্র এই দেশ। এই যে লাইনটি, কি বিচিত্র এই দেশ, দেশের যে বৈচিত্র্য, ভারতবর্ষের যে বৈচিত্র্য, এই বৈচিত্র্য এখন প্রবাদে পরিণত হয়েছে এই লাইনটি সম্পর্কে। এটা সেই নাটক যার অনেক অংশ প্রবাদে পরিণত হয়েছে। দিনে প্রচণ্ড সূর্য এর গাঢ় নীল আকাশ পুড়িয়ে দিয়ে যায়। কি বিচিত্র এই দেশ, এই লাইনটি দিয়ে প্রশ্ন আসার পর যদি এর কারণ জানতে চাওয়া হয়, তখন আমাদেরকে এই উত্তরগুলি দিতে হবে। বৈচিত্র্য কোথায়? না, দিনের বেলায় প্রচণ্ড সূর্যরশ্মি এর গাঢ় নীল আকাশকে যেন পুড়িয়ে দিয়ে যায়, ঝলসে দিয়ে যায়। আর রাত্রিকালে শুভ্র চন্দ্রমা এসে তাকে স্নিগ্ধ জ্যোৎস্নায় স্নান করিয়ে দেয়। রাত্রিবেলা একেবারে সাদা চাঁদের আলো এসে স্নিগ্ধ জ্যোৎস্নায় এই দেশটিকে যেন স্নান করিয়ে দেয়। তামসী রাত্রি, তামসী অর্থাৎ ঘন অন্ধকার রাত্রি, অগণ্য উজ্জ্বল জ্যোতিপুঞ্জে, অগণ্য নয় গণ্য, অর্থাৎ যা গণা যায় না, না তৎপুরুষ সমাস। উজ্জ্বল জ্যোতিপুঞ্জে অর্থাৎ উজ্জ্বল জ্যোতিতে যখন এর আকাশ ঝলমল করে, ঘন রাত্রি, তার মাঝখানে তারারাশির উজ্জ্বল হয়ে ঝলমল করে ওঠা, আমি বিস্মৃত আতঙ্কে চেয়ে থাকি। বিস্ময় আর ভয়, আতঙ্ক মানে হচ্ছে ভয়, এই দুটো মিশ্রিত হয়ে চেয়ে দেখেন কে? না, শাহনশাহ সেকেন্দার শাহ। পাবৃটে, পাবৃটে কথার অর্থ হচ্ছে বর্ষাকাল। এই শব্দটির অনেক সময় প্রশ্ন আসে, পাবৃট কথার অর্থ কি? পাবৃট কথার অর্থ হলো বর্ষাকাল। ঘন কৃষ্ণ মেঘ রাশি, অর্থাৎ বর্ষাকালের ঘন কালো মেঘ রাশি গুরুগম্ভীর গর্জনে, গুরুগম্ভীর গর্জন করতে করতে প্রকাণ্ড দৈত্য সৈন্যের মতো এর আকাশ ছেয়ে আসে। এটা বর্ষাকালের চিত্র। আমি নির্বাক হয়ে দাঁড়িয়ে দেখি। নির্বাক, নেই বাক যার, নির্বাক, না বহুব্রীহি সমাস, অর্থাৎ চুপচাপ কথা না বলে দাঁড়িয়ে দেখার মতো সেই দৃশ্য সেকেন্দার শাহ পর্যবেক্ষণ করতে থাকেন। এর অভ্রভেদী তুষার মৌলি নীল হিমাদ্রি স্থিরভাবে দাঁড়িয়ে আছে। অভ্র কথার অর্থ হচ্ছে আকাশ, ভেদী ভেদ করা, তুষার মৌলি অর্থাৎ তুষারে ঢাকা, নীল হিমাদ্রি নীলাভ, হিমাদ্রি, হিমাদ্রি কথার অর্থ হচ্ছে হিমযুক্ত অদ্রি অর্থাৎ বরফের পাহাড়। তাহলে আকাশ ভেদ করা, তুষারে ঢাকা, নীল বরফের পাহাড়, অর্থাৎ নীল আকাশের মাঝে সেই বরফের পাহাড় স্থিরভাবে দাঁড়িয়ে আছে। এর বিশাল নদ নদী ফেনিল উচ্ছ্বাসে উদ্দাম বেগে ছুটছে। এখানকার অর্থাৎ এই ভারতবর্ষের যে নদ নদী ফেনিল উচ্ছ্বাসে, অর্থাৎ ফেনায়িত উচ্ছ্বাস নিয়ে, উদ্যুক্ত শ্বাস সন্ধি করে হয়েছে উচ্ছ্বাস, উদ্দাম বেগে ছুটছে, অর্থাৎ বাঘ না মেনে যেন ছুটে চলছে। এর মরুভূমি স্বেচ্ছাচারের মতো তপ্ত বালুরাশি নিয়ে খেলা করছে। এই দেশের যে মরুভূমি, সে যেন স্বৈরাচারী, স্বেচ্ছাচারিতায় কি করছে? নিজের ইচ্ছে মতো তপ্ত বালুরাশিকে নিয়ে খেলা চালিয়ে যাচ্ছে। তো আমরা এখনো পর্যন্ত প্রকৃতির যে বর্ণনা দেখলাম, সেখানে দিনের বেলার, রাত্রিবেলার, ঘন কালো রাত্রির, বর্ষাকালের, আর তুষার ঢাকা সেই হিমাদ্রির নদ নদীর
একে একে বর্ণনা আসছে, শেষে এসছে মরুভূমির বর্ণনা। এই প্রসঙ্গগুলি মনে রাখলে পর আমরা লিখতে পারবো যে কেন এই দেশকে বিচিত্র বলা হয়েছে। এর যে প্রাকৃতিক বৈচিত্র্য সেটাই আমাদের সামনে তুলে ধরতে হবে। সেলুকাস সত্য সম্রাট, এই প্রসঙ্গের উত্তরে সেলুকাস সম্রাটকে জানালেন, হ্যাঁ এই ঘটনা পুরোপুরি সত্য। আবার সেকেন্দার শাহ কথা শুরু করলেন, কোথাও দেখি তালিবন গর্ভভরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, কোথাও বিরাট বট স্নেহ ছায়ায় চারিদিকে ছড়িয়ে পড়েছে। তালিবন তাল গাছের বন, গর্ভে যেন মাথা উঁচু করে কোথাও যেন দাঁড়িয়ে রয়েছে, আবার কোথাও বিরাট বট গাছ তার স্নেহ ছায়া দিয়ে নিচের প্রকৃতিকে রক্ষা করছে। কোথাও মদমত্ত মাতঙ্গ, মাতঙ্গ কথার অর্থ হচ্ছে হাতি, হাতি যেন মদে মাতাল হয়ে জঙ্ঘম পর্বত সম মন্থন গমনে চলেছে। জঙ্ঘম পর্বত সম, জঙ্গল পর্বত এড়িয়ে মন্থর গতিতে এগিয়ে চলছে। কোথাও মহাভুজঙ্গম অলস হিংসার মতো বক্ররেখায় পড়ে আছে। ভুজঙ্গম কথার অর্থ হচ্ছে সাপ, কোনো কোনো জায়গায় যেন বড় সাপ অলস হিংসার মতো বক্ররেখায় পড়ে আছে, অর্থাৎ বাঁকা রেখার মতো পড়ে রয়েছে। কোথাও বা মহাশৃঙ্গ কুরঙ্গম মুক্ত বিস্ময়ের মতো নির্জন বনমধ্যে শূন্য প্রেক্ষণে চেয়ে আছে। কুরঙ্গম হলো এক ধরনের হরিণ যার বড় শিং থাকে। সেই বড় শিংধারী হরিণ মুগ্ধ বিস্ময়ের মতো নির্জন অর্থাৎ নিশ্চুপ বনমধ্যে শূন্য প্রেক্ষণে অর্থাৎ শূন্যের দিকে, আকাশের দিকে চেয়ে আছে। আর সবার উপরে এক সৌম্য, সৌম্য কথার অর্থ হচ্ছে সুন্দর, গৌর ফর্সা দীর্ঘকান্তি জাতি, দীর্ঘ শরীরধারী এক জাতি এই দেশ শাসন করছে। তাদের মুখে শিশুর সারল্য, দেহে বজ্রের শক্তি, চক্ষে সূর্যের দীপ্তি, বক্ষে বাত্তার সাহস। মুখে শিশুর মতো সরলতা, দেহে বজ্রের মতো অপার শক্তি, চোখে সূর্যের মতো দীপ্তি, আর বুকে বাতাসের মতো সাহস। এ শৌর্য পরাজয় করে আনন্দ আছে। এই রকম শৌর্যকে যদি পরাজয় করতে পারেন তাহলে সেকেন্দার শাহের ভীষণ আনন্দ হয়। পুরুকে বন্দি করে আনি যখন, সে কি বললে জানো? পুরু হলেন তক্ষশিলার পার্শ্ববর্তী রাজা, ঝিলম নদের তীরের সেই স্বাধীন চেতা শাসক পুরুকে তক্ষশিলার রাজা অম্ভি লেলিয়ে দিয়েছিলেন আলেকজান্ডারের বিরুদ্ধে। প্রবল লড়াই করেও শেষ পর্যন্ত পুরু আলেকজান্ডারের বিপুল সৈন্যের কাছে হার মানতে বাধ্য হয়, কিন্তু তার বীরত্ব আলেকজান্ডারকে মুগ্ধ করে। সেই প্রসঙ্গই এখানে উল্লেখিত হয়েছে। তাকে যখন বন্দি করে আনা হয়, সে কি বললে জানো? সেলুকাস জিজ্ঞেস করছেন, কি সম্রাট? সেকেন্দার, আমি জিজ্ঞেস করলাম আমার কাছে কী রূপ আচরণ প্রত্যাশা করো? সে নির্ভীক অর্থাৎ ভয়হীন নিষ্কম্প স্বরে একটু না কেঁপে উত্তর দিয়েছিল, রাজার প্রতি রাজার আচরণ। চমকিত হলাম, ভাবলাম এ একটা জাতি বটে। আমি তৎক্ষণাৎ তাকে তার রাজ্য প্রত্যর্পণ করলুম। অর্থাৎ পুরুর বীরত্বে মুগ্ধ হয়ে আলেকজান্ডার যে পুরুকে তার রাজ্য ফিরিয়ে দিয়েছিল, এটা ইতিহাসসম্মত। চন্দ্রগুপ্তের এই কাহিনীও অনেকটাই ইতিহাসসম্মত, তবে কিছু কিছু জায়গায় নাট্যকার তার ভাবনার জারক রসে জারিত করে এই নাট্য কাহিনী সাজিয়ে দিয়েছেন। এখানে আমরা ইতিহাসসম্মত সেই কাহিনী পাচ্ছি যে পুরুকে তার রাজ্য আলেকজান্ডার প্রত্যার্পণ করেছিল তার এই বীরত্বব্যঞ্জক উক্তি শুনে। সেলুকাস উত্তর দিলেন, সম্রাট মহানুভব। সেকেন্দার, মহানুভব, তারপরে তার সঙ্গে অন্যরূপ ব্যবহার সম্ভব? যে মানুষটা এইরকম বীরত্ব দেখালো অথচ বন্দী হয়ে গেল, সে রাজার সামনে দাঁড়িয়ে বলছে রাজার প্রতি রাজার মতো আচরণ আশা করে। ফলে
তার সঙ্গে অন্য কোনোরূপ ব্যবহার করা সম্ভব নয়। মহৎ কিছু দেখলেই একটা উল্লাস আসে, উল্লাস হচ্ছে আনন্দ। মহান কিছু দেখলে আলেকজান্ডারের মনে আনন্দ আসে। আর আমি এখানে সাম্রাজ্য স্থাপন করতে আসি নাই, আমি এসেছি শৌখিন দিগ্বিজয়ী, জগতে একটা কীর্তি রেখে যেতে চাই। আলেকজান্ডারের মনের কথা, ইতিহাসের কথা এখানে ব্যক্ত করলেন নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়। তিনি আলেকজান্ডারের মুখ দিয়ে বলালেন যে আলেকজান্ডার সাম্রাজ্য স্থাপন করতে আসেননি, তিনি শৌখিন দিগ্বিজয়ী বেরিয়েছিলেন। আমরা ইতিহাসে যে সমস্ত বীরদের কথা পাই যারা কোনোদিন কারো কাছে পরাজিত হয়নি, আলেকজান্ডার তাদের অন্যতম। সেই আলেকজান্ডার বেরিয়েছিলেন শৌখিন দিগ্বিজয়ী, অর্থাৎ দিককে বিজয়, যেদিকে চোখ যায় সেদিকেই তার জয় ঘোষিত হবে, এরকম একটা ব্যাপার। সেই শৌখিন দিগ্বিজয়ী বেরিয়েছেন, আর এটা করে তিনি জগতে একটা কীর্তি, যশ রেখে যেতে চান। সেলুকাস জিজ্ঞেস করলেন, তবে এই দিগ্বিজয় অসম্পূর্ণ রেখে যাচ্ছেন কেন সম্রাট? অসম্পূর্ণ কেন রেখে যাচ্ছেন? এই অবস্থায় কেন ফিরে যেতে চাচ্ছেন? কেন দূরে জাহাজ শ্রেণী আলেকজান্ডারের জন্য অপেক্ষা করছে? সেটা জিজ্ঞেস করলেন সেলুকাস। সেকেন্দর তার উত্তরে বললেন, সে দিগ্বিজয় সম্পূর্ণ করতে হলে নতুন গ্রিক সৈন্য চাই। কি আশ্চর্য সেনাপতি! দূর ম্যাসিডন থেকে রাজ্য, জনপদ, তৃণ সমপদতলে দলিত করে চলে এসেছি। ঝঞ্ঝার মতো এসে মহাশত্রু সৈন্য ধূম রাশির মতো উড়িয়ে দিয়েছি। এখানে আলেকজান্ডার তার প্রয়োজনীয়তার কথা বললেন যে আরও নতুন গ্রিক সৈন্য চাই এই ভারতবর্ষের মতো দেশকে দখল করতে গেলে। কিন্তু তার আরও আশ্চর্য লাগে যে সেই ম্যাসিডন, যেখানকার রাজা ছিলেন আলেকজান্ডার, সেই সুদূর গ্রিস দেশ থেকে কত রাজ্য, কত জনপদ, জনপদ হচ্ছে গ্রাম, তৃণ সমপদতলে দলিত করে চলে এসেছি। অর্থাৎ ঘাস যেমন পদতলে দলিত হয় সেরকম দলিত করে তিনি এখানে চলে এসছেন। ঝঞ্ঝার মতো এসে মহাশত্রু সৈন্য ধূম রাশির মতো উড়িয়ে দিয়েছি। ঝঞ্ঝা হচ্ছে ঝড়, ঝড়ের মতো এসে মহাশত্রু সৈন্য, অর্থাৎ শত্রু সৈন্যের বিশাল বাহিনীকে ধূম রাশি ধুলোর মতো উড়িয়ে দিয়েছেন। অর্ধেক এশিয়া ম্যাসিডনের বিজয় বাহিনীর বীর পদভরে কম্পিত হয়েছে। সমগ্র এশিয়া মহাদেশের অর্ধেকটাই এই ম্যাসিডনের রাজার বিজয়ে বীর পদভরে, অর্থাৎ বীরদের পায়ের ভরে কম্পিত হতে শুরু করেছে। নিয়তির মতো দুর্বার, হত্যার মতো করাল, দুর্ভিক্ষের মতো নিষ্ঠুর আমি অর্ধেক এশিয়ার বক্ষের উপর দিয়ে আমার রুধিরাক্ত বিজয় শকট অবাধে চালিয়ে গিয়েছি। কিন্তু বাধা পেলাম প্রথম সেই শতদ্রু তীরে, যেখানে পুরুর সঙ্গে আলেকজান্ডারের লড়াই হয়েছিল। আর এখানে বেশ কিছু কিছু কঠিন শব্দ রয়েছে। নিয়তির মতো দুর্বার, নিয়তি অর্থাৎ যা ঘটতে চলেছে সেই রকম দুর্বার রোধ করা সম্ভব নয়। হত্যার মতো করাল, হত্যার মতো ভয়ঙ্কর, দুর্ভিক্ষের মতো নিষ্ঠুর, ভিক্ষার অভাব দুর্ভিক্ষ, অব্যয়ীভাব সমাস, তার মতো নিষ্ঠুর। আর অর্ধেক এশিয়ার এইরকম বৈশিষ্ট্যধারী অর্ধেক এশিয়াকে সেকেন্দার শাহ তার বুকের ওপর দিয়ে রুধিরাক্ত, রুধির যুক্ত অক্ত করে হয়েছে রুধিরাক্ত। রুধির কথার অর্থ হচ্ছে রক্ত, রক্তে পরিপূর্ণ বিজয় শকট। শকট কথার অর্থ হচ্ছে চাকা, বিজয়ের চাকা অবাধে চালিয়ে দিয়ে এসছেন। কিন্তু বাধা পেলেন এই প্রথম শতদ্রু নদী তীরে। এই পর্যন্ত আমাদের প্রথম পর্ব থাকলেও কি বিচিত্র এই দেশ, দেশের বৈচিত্র্য কিভাবে ধরা পড়েছে। এখানে সমস্ত বৈশিষ্ট্যগুলি দুটো প্যারাতে আছে সেকেন্দার শাহর কথাতে, সেগুলি উল্লেখ করতে হবে। আর এখানকার ভাবলাম একটা জাতি বটে, জাতির বৈশিষ্ট্যগুলি কিভাবে লক্ষ্য করেছেন সেকেন্দার শাহ, আর এই দিগ্বিজয় অসম্পূর্ণ রেখে যাওয়ার কারণটা কি, এই তিনটে প্রশ্ন এখানে গুরুত্বপূর্ণ। এগুলি পড়ো, প্রথম পর্ব
এখানেই শেষ করছি।